ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমাদেরকে নিয়ান নামে একটা মেয়েকে দেখানো হয়। সে একটা নোবেল পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। নিয়ান অজ্ঞান হয়ে পড়ে যায়, আর এরপর সে ওই বইয়ের ভেতর ঢুকে যায়। এখানে আমাদেরকে বইয়ের ভেতরের নিয়ানের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা বুঝতে পারি তাকে তার পরিবারের কেউ পছন্দ করে না। বর্তমানে লিবিয়া নামে একটা মেয়ে এসেই নিয়ানের হাতে একটা আঘাত করে। নিয়ানের হাতে অলরেডি আগে থেকেই একটা আঘাত ছিল। এখানে লিবিয়া তাকে বলছিল তুমি পেইয়ের কাছ থেকে দূরে থাকবে, কারণ পেই শুধুমাত্র ওয়ার্নিংকে পছন্দ করে। নিয়ান বুঝতে পারে নোবেলের ভেতর একদিন পেই আসল নিয়ানকে বলবে তোমার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট শেষ। এরপর সে ওয়ার্নিংকে গিয়ে জড়িয়ে ধরবে। তখনই সবকিছু থেমে যায়। নিয়ান বুঝতে পারে সে নোবেলের ভেতর চলে এসেছে। ওই সময় একটা ছোট মেয়ে সেখানে আসে। সে ছিল সিস্টেম। সে বলে আপনি নোবেলের ভেতর ঢুকে গেছেন, এখান থেকে বেরোতে হলে আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে। নিয়ান বলে তোমার কি আমাকে দেখে মনে হয় আমি মানুষের কথায় উঠবো আর বসবো? সিস্টেম বলে টাস্ক কমপ্লিট করতে পারলে আপনি 30 বিলিয়ন টাকা পাবেন। এটা শুনে নিয়ান হকচকিয়ে যায়। সে বলে তুমি একদম ঠিক মানুষকে এনেছো, আমি টাকার জন্য সব করতে পারি, বলো কি করতে হবে। সিস্টেম বলে দুটো পথ আছে। প্ল্যান এ, এখানে আপনাকে আপনার পরিবারের সবার ভালোবাসা অর্জন করতে হবে। প্ল্যান বি, এখানে আপনাকে সবার ঘৃণা অর্জন করতে হবে। সবাই যখন আপনাকে 100% ঘৃণা করতে শুরু করবে তখন আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এবার বলুন আপনি কোনটা নিতে চান। নিয়ান প্ল্যান বি বেছে নেয়। সে বলে কে তাদের ভালোবাসা চায়, আমি তো এমন ব্যবস্থা করব যেন সবাই কয়দিনেই আমাকে ঘৃণা করতে শুরু করে। চলো এবার শুরু করা যাক। এরপর লিবিয়া তাকে মারতে চাইলে সে উল্টো তাকে একটা থাপ্পড় মারে। এরপর লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। ওয়ার্নিং কিছু বলতে চাইলে সে তাকেও একটা থাপ্পড় মারে। এরপর নিয়ান আবার চিৎকার করে বলতে থাকে একজন পানিতে পড়ে গেছে। তখন সবাই এসে তাড়াতাড়ি লিবিয়াকে উঠায়। লিবিয়া তার মাকে বলে নিয়ান আমাকে পানিতে ফেলে দিয়েছে। নিয়ান তখন কান্না করে বলতে থাকে তুমি নিজে পা পিছলে পড়ে গিয়ে আমার নামে দোষ কেন দিচ্ছ? ও তুমি জানো আমার পরিবারের মানুষ আমাকে বেশি ভালোবাসে না, তাই তোমরা এটার সুযোগ নিচ্ছ। লিবিয়া বলে ওয়ার্নিং দেখেছে। নিয়ান বলে ওয়ার্নিং তোমার বন্ধু, সে তো তোমার কথাই বলবে। সে জোরে জোরে কান্না করছিল আর মনে মনে বলছিল আমার ফালতু বড় ভাই এখনো কেন আসছে না। তখনই তার বড় ভাই লুকাস সেখানে আসে। নিয়ান তাকে দেখে মনে মনে বলছিল এই আমার বড় ভাই, যার কারণে পুরো কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাবে। লুকাস মনে মনে ভাবতে থাকে আমি কার কথা শুনতে পাচ্ছি, এটা কি নিয়ানের মনের কথা? নিয়ান মনে মনে বলছিল তুমি নিশ্চয়ই আমাকে বকা দিতে এসেছো, শুরু করো, আমাকে তুমি অনেক বকা দাও, তোমার ঘৃণার রেট একেবারে বাড়িয়ে ফেলো। লুকাস জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। নিয়ান তখন কান্না করে বলতে থাকে আমি সবাইকে ডাক দিয়ে লিবিয়াকে বাঁচালাম, অথচ ওনারা বলছে আমি নাকি লিবিয়াকে ফেলেছি। লিবিয়ার মা বলে আপনাকে আমাকে একটা জবাব দিতেই হবে। নিয়ান তখন পেছনে গিয়ে দাঁড়ায়। সে মনে মনে বলছিল কথা বললে আসতে বলা যায় না, মহিলার থুতু আমার সারা গায়ে এসে পড়েছে। এটা শুনে লুকাস একটু পিছিয়ে দাঁড়ায়। নিয়ান মনে মনে বলছিল লিবিয়া প্রথমে আমার হাতে আঘাত করেছে, এটা তো কেউ বলছে না। লুকাস বলে আমার বোন যদি অন্যায় করে থাকে তার বিচার আমি করব, তবে যদি অন্য কেউ অন্যায় করে থাকে তাহলে সেই বিচারও কিন্তু হবে। এটা শুনে নিয়ান বলতে থাকে ওর আবার আজকে কি হলো, আমাকে বকাঝকা না করে আমার পক্ষে কথা বলছে কেন? তখন সিস্টেম মনে মনে বলছিল কোনোভাবেই নিয়ানকে জানতে দেওয়া যাবে না যে তার মনের কথা তার ফ্যামিলির সবাই শুনতে পাচ্ছে, তাহলে হয়তো সে এই কাজ ছেড়ে দেবে। সিস্টেম বলে হতে পারে আপনার ব্যবহারে তার মন গলে গেছে। নিয়ান খুশি হয়ে বলে হ্যাঁ এটা হতে পারে। লুকাস বলে এই পুরো সুইমিং পুলের চারপাশে সিসি ক্যামেরা লাগানো আছে, আমরা সেগুলো চেক করলেই বুঝতে পারবো আসলে কি হয়েছে। তখন লিবিয়া ভয় পেয়ে যায়, কারণ সবার আগে তো সেই নিয়ানকে বুলি করেছিল। সে তখন বলে মা হয়তো আমি নিজেই পড়ে গেছি, সামনে নিয়ান ছিল তাই ভেবেছি নিয়ান হয়তো আমাকে ধাক্কা দিয়েছে। তার মা তখন বলে ঠিক আছে তাহলে চলো আমরা চলে যাই। কিন্তু তখন নিয়ান তাদেরকে আটকে দিয়ে বলে একটু আগে তো বলছিলেন আমাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে, এখন আপনারা কেন কোনো কিছু না বলে চলে যাচ্ছেন? লিবিয়ার মা লিবিয়াকে ক্ষমা চাইতে বলে। লিবিয়া সরি বললে নিয়ান বলে আরে লাগবে না, তুমি হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা না চাইলেও আমি তোমাকে ক্ষমা করে দেব, আমার মন অনেক বড় যে। এগুলো শুনে রাগে তারা চলে যায়। এরপর লুকাস নিয়ানকে একটা ডাক্তারের কাছে আনে। ডাক্তার নিয়ানের হাতের ব্যান্ডেজটা ঠিকভাবে করে দিচ্ছিল। লুকাস মনে মনে বলছিল প্রত্যেকবার যখন নিয়ে আসি তখন তো রক্ত দেখে অনেক চিৎকার করতো, এবার তো কিছুই বলছে না। নিয়ান মনে মনে বলছিল লিবিয়াকে এবার হালকাভাবেই ছেড়ে দিয়েছি, পরের বার ওর অবস্থা এমন করব যে হসপিটালে আইসিইউতে পড়ে থাকবে। এতে লুকাস বুঝতে পারে তার মানে সত্যি নিয়ান লিবিয়াকে লাথি মেরে ফেলেছিল। সে এরপর তাদের মেজো ভাই নিথান আর ছোট ভাই ড্যানিয়েলকে ফোন করে। এখানে সিন কাট হয়ে যায়। এরপরে তারা বাড়িতে আসে। একজন দাসী বলে
আপনারা আসতে এত দেরি করলেন কেন? স্যার আর ম্যাডাম আপনাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। নিয়ান মনে মনে বলে, আজ তো পেই বিয়ে ভাঙতে আসার কথা। সে ঘরে এসে বলতে থাকে, এই আমার বাবা মা, আর এই হলো পেই, এই না হলে নোবেলের নায়ক। কি সুন্দর চেহারা, এক রাত তার সঙ্গে ঘুমাতে পারলেই জীবনটা ধন্য হয়ে যেত। তার এই কথা এরা সবাই শুনতে পায়। পেই ভীষণ অবাক হয়ে যায় যে সে নিয়ানের মনের কথা শুনতে পারছে। নিয়ান মনে মনে বলছিল, এরা আমার বিচার করছে না কেন? নাটক আগে আমাকে শুরু করতে হবে। এরপর সে নাটক করে পেইয়ের হাত ধরে বলে, পেই ভাইয়া, আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এগুলো বলে তার নিজেরই বমি আসছিল। নিয়ানের বাবা বলে, ওর হাত ছেড়ে দাও। সে বলে, তুমি বললেই আমি ছেড়ে দেব? বাবা বলে, তোমাকে আজকে আমি একটা শিক্ষা দেবই দেব। নিয়ান মনে মনে বলে, বাবা, কেউ তো জানে না তুমি যে লুকিয়ে লুকিয়ে নাসনি অলির জন্য টাকা জমাচ্ছ। এটা শুনে তার বাবা তাকে শাস্তি দিতে উঠলে তার মা তো ভীষণ লেগে যায়। তার মা উল্টো নিয়ানের বাবাকে লাঠি নিয়ে দৌড়াতে শুরু করে। নিয়ান মনে মনে বলছিল, এরা নিজেরা নিজেরা কেন মারামারি করছে? মারার কথা তো আমাকে। নিয়ানের বাবা তার মাকে বলে, এখন বাইরের মানুষ আছে, একটু পরে এটার বিচার করো। এরপর তারা আবার গিয়ে বসে পড়ে। নিয়ান তখন পেইয়ের কাছে গিয়ে বসে। সে মনে মনে বলছিল, পেইয়ের ধরাধরি একদম পছন্দ না, নিশ্চয়ই এখন সে আমাকে অনেক ঘৃণা করতে শুরু করেছে। পেই বলে, তুমি একটু ওঠো। সে বলে, না, আমি উঠবো না, আমাকে তুমি জড়িয়ে ধরো, কিস করো, কোলে তুলে ওঠাও, তাহলে উঠবো। সে মনে মনে বলছিল, নিশ্চয়ই তোমার অনেক রাগ হচ্ছে। তবে পেই বলে, আসো তাহলে তোমাকে কোলে নিই। নিয়ান মনে মনে বলতে থাকে, এই ছেলে এসব কি বলছে? এর কি চরিত্র খারাপ নাকি? সে বলে, থাক, লাগবে না, আমাদের এখনো বিয়ে হয়নি। তখনই পেইয়ের কাছে একটা কল আসলে নিয়ান বলছিল, হাসপাতাল থেকে কল এসেছে, তোমার দাদি অসুস্থ, আজ আর বিয়ে ভাঙা হবে না। এই কথা পেইয়ের বিশ্বাস হয় না। তবে কল ধরলে দেখা যায় সত্যি তার দাদি অজ্ঞান হয়ে গেছে আর বাটলার তাকে হাসপাতালে ডেকেছে। নিয়ান মনে মনে বলছিল, ও যদি চলে যায় তাহলে তো বিয়ে ভাঙা হলো না। সে তখন পেইকে ধরে বলে, আমিও যাব তোমার সাথে। আসলে আমি অনেকদিন পর তোমাকে দেখছি তো, তাই তোমাকে আমি ছাড়তে পারছি না। তখন সিস্টেম তাকে বলে, একটু পর ওয়ার্নিং পেইয়ের দাদিকে দেখতে আসবে হাসপাতালে। নিয়ান মনে মনে বলে, তাহলে আমি একটু পরে যাব, যখন ওরা দুজন ভালোবাসায় একদম মাখামাখি থাকবে, তখন গিয়ে ওদেরকে ডিস্টার্ব করব। এতে অবশ্যই পেই আমাকে অনেক ঘৃণা করতে শুরু করবে। পেই চলে যাচ্ছিল, নিয়ান তাকে ফ্লাইং কিস দিচ্ছিল। এরপর নিয়ান বলতে থাকে, এখন তো বাইরের লোক চলে গেছে, এবার আমাকে শাস্তি দাও। তবে দেখতে পায় তার বাবা মা নিজেদের কাজ করতে ব্যস্ত। সে মনে মনে বলছিল, আহারে, এই বয়স্ক লোকটার কয়দিন পর কি কষ্টটাই না হবে। হাসপাতালে ভর্তি থাকবে, একজন এসে তার অক্সিজেন মাস্কটা খুলে ফেলবে। সে তার মাকে মনে মনে বলছিল, চা খাচ্ছ, খাও, কয়দিন পর যখন এই পরিবার ব্যাংক্রাফট হয়ে যাবে তখন তো রাস্তার খাবার খেয়েই বাঁচতে হবে। আর আমার বড় ভাই, এই কথা বলে সে থেমে যায়। তখন লুকাস মনে মনে বলতে থাকে, আমি কি, থেমে গেলি কেন, বল আমার কি হবে? নিয়ান মনে মনে বলে, সে তো কঠিনভাবে মরে পড়ে থাকবে। নিয়ানের বাবা আরো জানার জন্য লুকাসকে বলে, তোমার দুই ভাইয়ের কি অবস্থা, তারা কেন বাড়িতে আসছে না? লুকাস বলে, মেজো ভাই নিথান খুব তাড়াতাড়ি আসবে। নিয়ান মনে মনে বলছিল, এই মেজো ভাই কলেজের প্রফেসর, তবে হঠাৎ একদিন তার উপর নকলের আরোপ লাগবে, তাকে অনেক ক্রিটিসাইজ করা হয়। এই সব সে সহ্য করতে না পেরে একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে মরে পড়ে থাকে। লুকাস নিজেকে একটু শান্ত করে বলে, ছোট ভাই ড্যানিয়েল নতুন একটা ফিল্মে জয়েন হচ্ছে। নিয়ান মনে মনে তখন এক চিৎকার দিয়ে উঠে পড়ে। সে বলে, তার জীবন তো আরো কষ্টের। সে এখন যে ডিরেক্টরের কাছে গেছে সেই ডিরেক্টর খুবই খারাপ মানুষ, তার খারাপ নজর পড়ে ড্যানিয়েলের ওপর। এরপর সে তাকে নিজের একটা পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখে আর তার উপর অত্যাচার চালায়। ড্যানিয়েলকে যখন উদ্ধার করা হয় ততদিনে সে পাগল হয়ে যায়। এইসব শুনে নিয়ানের মায়ের তো হাত কাঁপতে শুরু করে। লুকাস বলে, আমার কাছে একটু আগে সুইমিং পুলের ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে। সিস্টেম নিয়ানকে বলে, এবার তো আপনার ভাই আপনাকে বকতে শুরু করবে। সে বলে, তাহলে আমি এখন কি করব? কান্নার নাটক করব, নাকি বলবো যা করেছি বেশ করেছি? লুকাস বলে, সিসিটিভি ফুটেজে বোঝা যাচ্ছে লিভিয়া তোমাকে আগে বুলি করেছে, তাই এই যাত্রা তোমাকে আর কিছু বললাম না। নিয়ান মনে মনে বলতে থাকে, ভাইয়া তুমি অনেক ভালো একটা মানুষ, তুমি চিন্তা করো না, যখন তুমি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়বে তখন আমি নিজে গিয়ে তোমার বডিটা নিয়ে আসবো। এটা শুনে লুকাস তাকে নিয়ে আলাদা আসে। সে বলে, তুমি ইচ্ছে করে লিভিয়াকে লাথি দিয়ে পানিতে ফেলে দিয়েছো। সে বলে, তো বেশ করেছি। সে মনে মনে বলছিল, আরে আমার বোকা ভাই, জানেই না তার সেক্রেটারি আসলে অন্য অফিস থেকে পাঠানো একটা গুপ্তচর। তার সেক্রেটারি সকল ইম্পর্টেন্ট ডকুমেন্ট চুরি করে নিয়ে যাবে। মনে হচ্ছে এখনই সেক্রেটারি অফিস রুমে চুরি করার জন্য ঢুকে পড়েছে। এটা শুনে লুকাস এক দৌড় দেয়। মিয়ান মনে মনে বলতে থাকে, এত তাড়াতাড়ি চলে গেল, ভালোই হয়েছে, যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি পুনর্জন্ম হবে।
এরপর সে নিজের ঘরে গিয়ে সবার ঘৃণার পার্সেন্টেজ দেখছিল। দেখে তার মনটা মোটামুটি খুশি হয়ে যায়, কারণ সবাই মোটামুটি তাকে অনেক ঘৃণা করে। তবে পেয়ের দাদি তাকে 100% ভালোবাসে। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সিস্টেম বলে সে আপনাকে অনেক ভালোবাসে, এজন্যই তো আপনাকে নিজের নাত বউ করতে চাইছে। নিয়ান বলে এখন তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেন পেই আর তার দাদি দুজনেই আমাকে ঘৃণা করে। এখন তো মনে হচ্ছে ওয়ার্নিং হাসপাতালে গেছে, তাই এখন আমাকে যেতে হবে। এরপর সে হসপিটালে আসে। দরজার আড়াল থেকে সে দেখতে পায় পেই আর ওয়ার্নিং দাদির কাছে বসে আছে। নিয়ান মনে মনে বলছিল, ওয়াও, এখন যদি আমি ওদের মাঝখানে গিয়ে ঝামেলা শুরু করে দেই তাহলে পেই অবশ্যই আমাকে ঘৃণা করতে শুরু করবে। ভেতর থেকে পেই কথাগুলো শুনতে পাচ্ছিল। এরপর সে ভেতরে গেলে ওয়ার্নিং বলে, আসো এই জায়গায় বসো। নিয়ান পেইয়ের পেছনে গিয়ে বসে বলে, আমি যেখানে খুশি সেখানে বসবো। এটা তো আর তোমার বাড়ি না যে তুমি যেখানে বলবে সেখানেই বসতে হবে। এরপর সে মনে মনে বলছিল, নিশ্চয়ই এখন আমাকে সবাই ঘৃণা করতে শুরু করেছে। পরে সে পেইকে ধরে বলে, দেখো, পেই আমার ফিয়ন্সে, তুমি তার কাছ থেকে একটু দূরে থাকো। ওয়ার্নিং বলে, তুমি ভুল ভাবছো, আমরা শুধুমাত্র বন্ধু। নিয়ান বলে, হ্যাঁ এখন বন্ধু, পরে প্রেমিকা হয়ে যাবে, তাই তো? এরপর সে পেইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এই ছেলে এখনো আমাকে বকাবকি করছে না কেন? ওয়ার্নিং বলে, তুমি কি করলে আমার সঙ্গে এভাবে কথা বলবে না? সে বলে, তোমাকে আমি সহ্যই করতে পারি না। তোমার যদি একটু লজ্জা শরম থাকতো তাহলে তুমি লুকিয়ে থাকতে, আমার আশেপাশে আসতে না। এরপর সে আবার পেইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই আমি তোমার পছন্দের মেয়েকে কত অপমান করছি, তুমি আমাকে কিছুই বলছো না, তুমি এখনো আপেল ছিঁড়ে যাচ্ছ। পেই তার দাদিকে আপেল দিলে নিয়ান মনে মনে বলে, ও আচ্ছা, তুমি দাদির সামনে কিছু বলতে পারছো না, তাই তো? পরে দাদি নিয়ানকে আপেল খেতে বললে নিয়ান বলে, আমি পেই ভাইয়ার হাতের দেখাবো। সে পেইয়ের হাত থেকে কামড় দিয়ে খায়। এরপর বলে, বিয়ে হলে আমি প্রতিদিন তোমার হাতের আপেল খেতে পারবো, আমি অনেক খুশি। দাদি বলে, তোমরা গ্রাজুয়েট করে ফেললেই আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো। নিয়ান মনে মনে বলছিল, অসম্ভব, এই বিয়ে আমাকে খুব তাড়াতাড়ি ভাঙতে হবে। এই তখন মনে মনে বলে, এই মেয়ে বিয়ে ভাঙতে চাইছে, তাহলে আবার এত ভালোবাসার নাটক কেন করছে? এই নিয়ানের হাত ধরে তাকে নিয়ে বাইরে চলে আসে। নিয়ান বলে, তুমি আমাকে আলাদা কেন আনলে? আমার সঙ্গে আলাদা সময় কাটাতে চাও? পেই তাকে চুপ করিয়ে দিলে সে মনে মনে বলে, ইয়েস, এইবার ও আমাকে ঘৃণা করতে শুরু করেছে। পেই বলে, দেখো তুমি এমনিতে যা করো আমি কিছুই বলি না, কিন্তু দাদি অসুস্থ, দয়া করে দাদির সামনে অতিরিক্ত করে ফেলো না। নিয়ান মনে মনে বলছিল, ও আচ্ছা, ও বলতে চাইছে আমি যেন দাদির সামনে ওয়ার্নিংকে অপমান না করি, কারণ তাহলে ও আমাকে কিছু বলতে পারছে না। পেই মনে মনে ভাবে, আমি বলি একটা, এই মেয়ে বোঝে আরেকটা। নিয়ান মনে মনে বলছিল, তবে একটা কথা সত্যি বলেছে, দাদি এখন অসুস্থ। ও তো জানেও না এই বয়সে ওর চাচা দাদির দাসীকে টাকা দিয়ে দাদির ওষুধে প্রতিদিন বিষাক্ত একটা ওষুধ মেলায়, যার কারণেই তো দাদি অসুস্থ হয়ে গেছে। পেই তাকে ধরে বলে, তুমি ঠিক করে বলো, তুমি কি বলছো? নিয়ান বলে, আমি তো কোনো কথাই বললাম না। ঠিক আছে, আমি দাদির সামনে কোনো কিছু করব না, তবে এখন তো দাদি নেই, এখন কি আমরা কিছু করতে পারি? পেই ভয় পেয়ে দেয়ালের সঙ্গে লেগে থাকে। নিয়ান তার কাছে এসে তাকে ধরে বলতে থাকে, ওয়ার্নিং যখন তোমাকে আমাকে কিস করতে দেখবে তখন সে প্রচন্ড রেগে যাবে, আর তার রাগ ভাঙাতে গিয়ে তুমি আমার উপর রেগে যাবে, এতে আমার মিশন একদম কমপ্লিট হয়ে যাবে। পেই মনে মনে বলছিল, এই মেয়ে আমাকে একটা মিশন মনে করছে। তখনই ওয়ার্নিং সেখানে চলে আসে, তবে সে লুকিয়েছিল। নিয়ান বলছিল, এখন যদি ওকে আমি কিস করতে যাই তাহলে তো এটা আমার প্রথম কিস। সে এরপর ভালো করে রেডি হয়। পেই তখন তাকে ওয়ালে ঠেকিয়ে বলে, তুমি যদি বিয়ের আগে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে চাও তাহলে সেটা অসম্ভব কিছুই নয়। নিয়ান মনে মনে বলছিল, এই ছেলে কি পাগল হলো নাকি? তবে তখন তার নজর পড়ে ওয়ার্নিং এর দিকে। সে মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তার মানে তুমি ওয়ার্নিংকে দেখানোর জন্য এরকম করছো। আমিও দেখছি তুমি তোমার ভালোবাসার মানুষকে রাগানোর জন্য কত দূর এগোতে পারো। সে তখন বলে, বিয়ের চিন্তা পরে, আমি চাই তুমি এখন আমাকে কিস করো, তোমার কি সেই সাহস আছে? এই মুচকি হেসে তাকে কিস করতে এগোতে থাকে। তখনই ওয়ার্নিং এসে তাদেরকে থামিয়ে দেয়। সে বলে, দাদি বলেছে তুমি যাতে নিয়ানকে বুলি না করো। নিয়ান মনে মনে বলছিল, পেই এইবার তুমি শেষ, দেখি তুমি কি জবাব দাও। পেই বলে, আমি আমার ফিয়ন্সের সঙ্গে আলাদা সময় কাটাচ্ছি, এটা কি বুলির মধ্যে পড়ে? নিয়ান মনে মনে বলে, ও তার মানে এদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, তাহলে তো আরো ভালো। সে পেইয়ের হাত ধরে বলে, তুমি আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিলে। ওয়ার্নিং তাদেরকে সরি বলে কান্না করতে করতে চলে যায়। নিয়ান মনে মনে বলছিল, তুমি যাচ্ছ না কেন ওর পেছনে? আরে বেচারি কান্না করছে। কিন্তু পেই উল্টো দিকে হাঁটতে শুরু করে। এরপর পেইয়ের কাছে তার বাটলার ফোন করে বলে, সত্যিই তারা জানতে পেরেছে তার দাদির খাবারে একটা বিষাক্ত ওষুধ অনেক দিন যাবৎ মেশানো হচ্ছে। এখন পর্যন্ত মাত্রা ঠিক আছে, তবে আরো বেশি দিন হয়ে গেলে
অনেক দেরি হয়ে যেত। পেই এখনই তার চাচার সকল কাজকর্মের উপর ইনভেস্টিগেশন করতে বলে। সে মনে মনে বলতে থাকে, তাহলে আপাতত আমার বিয়েটা ভাঙা যাচ্ছে না। নিয়ান বাড়িতে আসলে দেখতে পায় তার বাবা মা আর বড় ভাই একসঙ্গে বসে আছে। যখনই সে তাদের দিকে তাকায় তখন দেখতে পায় তার বাবা তার মায়ের উকুন আনছে। নিয়ান কোনো কিছু না বলে উপরে চলে যায়। এরপর লুকাস বলতে থাকে, ও যা বলেছে তা সত্যি। আমি গিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট ড্রয়ার থেকে ফাইল বের করছে। আর একটু দেরি হলে সবকিছু শেষ হয়ে যেত। তার মা বলতে থাকে, তার মানে ও মনে মনে যা বলে তা সত্যি। তাহলে তো আমাদের পরিবার সত্যি রাস্তায় নেমে যাবে। লুকাস বলে, মা চিন্তা করো না, আমি কখনোই এটা হতে দেব না। পরদিন সকালবেলা নিয়ান খাবার খেতে আসলে দেখতে পায় আজ অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে। সে মনে মনে বলে, ছোটবেলায় আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে উদ্ধার করে আমাকে অন্য একটা পরিবার লালন পালন করেছে। তারা খুব গরিব ছিল। এই বাড়িতে আসার পর এরা কখনোই আমার জন্য এত ভালো রান্না করেনি। আজ হঠাৎ করে কি হলো? তার মা তাকে চিংড়ি মাছ দিতে গেলে সে বলে, মা তুমি জানো না চিংড়ি মাছে আমার অ্যালার্জি। তার মা তখন তাকে একটু মাংস দেয়। সে মনে মনে বলে, তোমরা যদি আমাকে এত আদর করো তাহলে কিভাবে হবে? সে তখন চিৎকার করে বলতে থাকে, আমি মাংস খাই না। এরপর আবার জোরে জোরে কান্না করে বলে, আমি যাদের কাছে বড় হয়েছি তারা অনেক গরিব। জীবনে আমি মাংস খাইনি। এই বাড়িতে আসার পর প্রথম মাংস খেয়ে আমার বমি হয়েছিল। সেটা দেখে ছোট ভাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছে। আপনারা সব ভুলে গেছেন। তার মা তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, এরপর থেকে আমি তোমার পছন্দ অপছন্দের উপর খেয়াল রাখবো। তার বাবা বলে, তুমি কান্না করো না, লুকাস তোমাকে কিছু টাকা দেবে। লুকাস তাকে 1 মিলিয়ন টাকা দিলে সে তো ভীষণ খুশি হয়ে যায়। তবে তাদেরকে চুপ থাকতে দেখে সে মনে মনে বলছিল, 1 মিলিয়ন টাকা এদের কাছে কোনো কিছুই না। তার মেজাজ ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল যে এত কিছু করার পরেও কেউ কেন তার সঙ্গে রাগারাগি করছে না, কোনো বকাঝকা করছে না। সে তখন টেবিলের কাপড়টা ধরে সব খাবার নিচে ফেলে দেয়। এটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। নিয়ান মনে মনে হাসছিল, এইবার একসাথে সবাই তাকে বকাঝকা করবে। তবে তারা কেউই কোনো কিছু বলে না। তার বাবা বলে, খুব ভালোভাবে জিনিসগুলো ফেলেছ। আমি কবে থেকে ফেলতে চাইছি, পারছি না। তার মা বলে, কয়দিন আগে আমার একটা ডিনার সেট পছন্দ হয়েছিল, কিন্তু বাড়িতে অনেকগুলো আছে তাই আনতে পারিনি। এখন কিনে আনবো। নিয়ান মনে মনে বলতে থাকে, আর কি সবাই পাগল হয়ে গেল। তার বাবা বলছিল, তুমি স্কুলে যাবে না? তার মা বলে, তোমার হাত ঠিক করে ভালো হয়নি, স্কুলে না হয় আর কয়দিন পরে যাও। সে বলে, না আমাকে যেতেই হবে, নয়তো আমি সিলেবাস কভার করতে পারবো না। এরপর সে মনে মনে বলছিল, আমি যদি না যাই পেই আর ওয়ার্নিং এর মাঝে আসবো কি করে? পেইকে রাগাবো কি করে আর বিয়েটাই বা ভাঙবো কি করে? আমাকে তো যেতেই হবে। তার মা তখন তার বাবাকে গিয়ে বলে, মেয়েটা স্কুলে গিয়ে এইসব করলে আবার মার খাবে না তো? তার বাবা তখন লুকাসকে তার সঙ্গে আরো বডিগার্ড পাঠাতে বলে। এরপর নিয়ান স্কুলে এসে দেখে পেই আর ওয়ার্নিং একসঙ্গে আসছে। সে ভীষণ খুশি হয়ে যায়। সে ওয়ার্নিংকে বলে, নির্লজ্জ মেয়ে, অন্যের ফিয়ন্সের সঙ্গে ঘুরতে লজ্জা করে না? সে পেইয়ের হাতের ব্যাগটা নিচে ফেলে দেয় আর বলে, তোমার লজ্জা করে না অন্য একটা মেয়ের উপহার নিতে? এরপর সে মনে মনে বলছিল, এই অপমান পেই কোনোভাবেই সহ্য করবে না। তবে পেই ব্যাগটা উঠিয়ে তাকে দিয়ে বলে, এটা দাদি তোমার জন্য পাঠিয়েছে। নিয়ান মনে মনে বলছিল, আরে ভাই তুমি এগুলো কি করছো? তুমি আমার উপর রাগারাগি করো, আমাকে ঘৃণা করো, এরপর বিয়েটা ভেঙে ফেলো। ওয়ার্নিং বলে, এটা পেইয়ের দাদি তোমার জন্য পাঠিয়েছে। তোমার যদি এটা পছন্দ না হয় তাই বলে তুমি এটা ফেলে দিতে পারো না। সবাই তখন বলতে থাকে, নিয়ান একেবারে অতিরিক্ত করেছে। নিয়ান অনেক খুশি হয়ে বলে, আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করব। তোমার কেন গায়ে লাগছে? তোমার কি মানুষের মিস্ট্রেস হতে খুব ভালো লাগে? এই রাগ করে তার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকলে সে বলে, তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ? তুমি সত্যি এই মেয়েটাকে পছন্দ করো? তাহলে আমাদের এঙ্গেজমেন্টের কি মানে হয়? তুমি যদি সত্যি এই মেয়েটার সঙ্গে থাকতে চাও তাহলে দাদিকে বলে আমাদের বিয়েটা ভেঙে ফেলো। এই বলে সে চলে যায়। ক্লাসে ওয়ার্নিং কান্না করছিল। লিবিয়া কেভিন নামে একটা ছেলেকে বলে, তুমি কি এভাবে ওকে কান্না করতে দেখবে? নিয়ানকে একটা শিক্ষা দিতেই হবে। কেভিন বলে, শুনেছি আজ নতুন একজন প্রফেসর আসছে, তাহলে আজ নিয়ানকে এভাবেই শাস্তি দেওয়া যাক। দেখা যায় নিয়ানের মেজো ভাই নিথান আজ প্রথম এই স্কুলে এসেছে। সে মনে মনে বলছিল, বড় ভাইয়া বলল নিয়ান নাকি একটু অদ্ভুত আচরণ করছে, সামনাসামনি দেখা হলে বুঝতে পারবো। তখনই দরজার উপর থেকে তার গায়ে ময়লা পানি পড়ে। লিবিয়া বলে, নিয়ান আমি কতবার বলেছি টিচারদের সঙ্গে এরকম প্র্যাঙ্ক করবে না, তুমি আমার কোনো কথাই শোনো না। নিয়ান বলে, তোমাকে ওই দিন সুইমিং পুলে ফেলে দিয়েছিলাম, মনে হচ্ছে তোমার শিক্ষা হয়নি। তুমি কি এবার আইসিইউতে যেতে চাও নাকি? তখনই তার ভাই তাকে ডাক দিলে সে মেজো ভাই বলে ডাক দেয়। এতে সবাই অবাক হয়ে যায় যে নতুন প্রফেসর আসলে নিয়ানের মেজো ভাই। নিয়ান মনে মনে বলে, তাহলে তো এটা অনেক ভালো একটা সুযোগ ওকে রাগিয়ে দেয়ার আর ঘৃণার পরিমাণ বাড়িয়ে নেয়ার। সে সিস্টেমকে বলে, আমাকে একটু দেখাও তো
এই ভাই আমাকে কতটা ঘৃণা করে। তখন দেখা যায় মেজো ভাই তাকে 69% ঘৃণা করে। সে মনে মনে বলে, মানে কি, ও আমাকে এত ভালোবাসে? তাহলে তো কোনোভাবেই স্বীকার করা যাবে না এই কাজ আমি করিনি। সে তখন কাছে গিয়ে বলে, হ্যাঁ, এই কাজ আমি করেছি, আমাকে শাস্তি দাও। সে মনে মনে বলছিল, আমি জানি এই কাজ লিবিয়ারা করেছে, কিন্তু আমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। নিথান মনে মনে ভাবে, জেনে বুঝে দোষ কেন স্বীকার করছে ও ও আসলে কি চাইছে? সে তখন এদের তিনজনকে আর নিয়ানকে একসাথে তার অফিসে ডাকে। সে বলে, সত্যিকারে যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। নিয়ান বলে, ভাইয়া বিশ্বাস করো, আমি করেছি। আমি জানতাম আজ তুমি আসবে। তুমি সবসময় বাড়িতে গেলে আমাকে বুলি করো, তাই আমি এই সুযোগটাকে কাজে লাগিয়েছি তোমাকে বুলি করার জন্য। সে মনে মনে বলছিল, আমি এই কথা বলেছি, এবার নিশ্চয়ই ও আমাকে মন থেকে ঘৃণা করতে শুরু করেছে। সে বলে, সিস্টেম আমাকে দেখাও তো এবার ওর পার্সেন্টেজ বেড়েছে কিনা। সিস্টেম বলে, না, কমে 60% হয়েছে। এটা শুনে নিয়ান চিৎকার দিয়ে ওঠে। সে মনে মনে বলে, ঘৃণা যখন বাড়ছে না তাহলে আর স্বীকার করে কি হবে? তখনই একটা ছেলে এসে বলে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে এরা তিনজন দরজার উপর পানি রেখেছে। নিথান তখন তাদের তিনজনকে ক্লাসরুমে যেতে বলে, একটু পরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপর সে নিয়ানকে বলে, আমি জানি না তোমার মাথায় কি চলছে, তবে এমন কোনো কাজ করো না যাতে আমাদের পরিবারের মান সম্মান ডুবে যায়, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। এই কথা ওয়ার্নিং শুনতে পায় আর সে একটা প্ল্যান করে। এরপর নিয়ান একা একা করিডোর দিয়ে আসছিল আর ভাবছিল কিভাবে তার পরিবারের ঘৃণার মিটার বাড়ানো যায়। তখনই কেভিন বেসবল ব্যাট নিয়ে সেখানে আসে। সে বলে, আজ তোমার কারণে আমাদেরকে শাস্তি পেতে হয়েছে। নিয়ান বলে, আমার কারণে? তুমি নিজে বুঝতে পারছো তুমি কি বলছো? কেভিন বলে, বেশ করেছি। তুমি কেন শুধু শুধু ওয়ার্নিংকে কষ্ট দাও? সে বলে, ওয়ার্নিংকে কষ্ট দিলে তোমার কেন খারাপ লাগে? ও, আমি ভুলে গেছি, তুমি তো ওর লেজ নাড়ানো কুকুর। কিন্তু ওয়ার্নিং তো তোমার দিকে ফিরেও তাকায় না, সে তো আবার আরেকজনের ফিয়ান্সে নিয়ে পড়ে থাকে। কেভিন তাকে মারতে গেলে পেই এসে বলে, তুই শুধু একবার ওর গায়ে হাত দিয়ে দেখ। নিয়ান মনে মনে বলছিল, অসহ্য, এত কিছু করার পরেও এই ছেলে আমাকে ঘৃণা বাদ দিয়ে এখন এসেছে আমাকে বাঁচাতে। পরে সে নাটক করে বলে, তুমি আসতে এত দেরি করলে কেন? আর একটু পরে আসলে আমাকে আর পেতেই না। কেভিন বলে, তুই এই মেয়েটাকে বাঁচাচ্ছিস? তুই কি চোখে দেখিস না ওয়ার্নিং তোকে কত ভালোবাসে? তুই পুরুষ হয়ে থাকলে এই মেয়েটার সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে ওয়ার্নিংকে বিয়ে করবি। নিয়ান মনে মনে বলে, এটা তো অনেক ভালো একটা ডায়লগ, আমি লিখে রাখি, পরের বার আমিও এটাই বলবো। কেভিন আবারও তাকে মারতে গেলে পেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেভিন রাগে গজগজ করছিল। দেয়ালে সে একটা লাথি মারলে নিজেই পায়ে ব্যথা পায়। এরপর সে একটু সামনে আসলে ওয়ার্নিং তাকে টেনে আনে। ওয়ার্নিং বলে, নিয়ান নিজের পরিবারের দাপটে এরকম করছে। সে হাতের ইশারা দিলে কালো পোশাক পরা একটা লোক আসে। ওয়ার্নিং বলে, নিয়ান যদি অন্য একটা ছেলের সঙ্গে ধরা পড়ে তাহলে ভেবে দেখো ওর কি পরিমাণ বদনামি হবে। ওর পরিবার ওকে বাড়ি থেকে বের করে দেবে। সেটাই হবে আমাদের সবচাইতে ভালো প্রতিশোধ। এদিকে নিয়ান পেইকে দেখে মনে মনে বলছিল, অসহ্য, এত কিছু করছি এই ছেলে তারপরও আমার পিছনেই পড়ে আছে। তুই ওয়ার্নিংকে পছন্দ করিস, তাহলে ওর কাছে যা। পেই মনে মনে বলছিল, ও এত শিওর কি করে যে আমি ওয়ার্নিংকে পছন্দ করি? পেই বলে, দেখো তুমি কেভিন আর ওয়ার্নিং এর থেকে একটু দূরে থাকো। নিয়ান নাটক করে বলে, তার মানে তুমি সত্যিই ওয়ার্নিংকে পছন্দ করো? তাহলে আমাদের বিয়েটা কেন ভেঙে দিচ্ছ না? পেই রাগ করে চলে যেতে থাকলে নিয়ানকে কেউ অজ্ঞান করে নিয়ে যায়। তবে পেই কিছুটা আন্দাজ করতে পারে। একটু পরে একটা ছেলে নিথানের কাছে এসে বলে, ছাদের উপরে ছোট ঘরটায় একটা মেয়ে আর একটা ছেলের কথা শোনা যাচ্ছে। কণ্ঠ শুনে মনে হচ্ছে মেয়েটা আপনার বোন। এটা শুনে নিথান তাড়াতাড়ি সেদিকে যায়। গিয়ে দেখে সেখানে অলরেডি অনেক ভিড় পড়ে আছে। ভেতরে নিয়ান বলছিল, তোমার বডি তো অনেক সুন্দর, একটু ধীরে, আমার কষ্ট হচ্ছে। এগুলো শুনে নিথান চাবি দিয়ে তাড়াতাড়ি ভেতরে ঢোকে। ভেতরে গিয়ে তারা দেখতে পায় এখানে পেই আছে। তখন দেখানো হয় ওই লোক নিয়ানকে এখানে নিয়ে এসেছিল, তবে নিয়ান তার মেইন পয়েন্টে একটা লাথি মারে। পেছন থেকে পেই এই লোকের মাথায় ইট দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। নিয়ান মনে মনে বলছিল, এই ছেলে আমাকে ফলো করছিল, এটা আবার সত্যি আমাকে ভালোবেসে ফেললো নাকি? তবে আবার নাটক করে বলে, তুমি এত দেরিতে কেন আসলে? আমার হাত ব্যথা করছে। পেই তার হাত খুলে দিলে সে বলে, তোমার বডি কিন্তু অনেক ভালো। তখনই তারা বুঝতে পারে দরজার সামনে অনেক লোক চলে এসেছে। নিয়ান নাটক করে বলে, একটু ধীরে, আমার কষ্ট হচ্ছে। পেই বলে, তাহলে চলো পজিশন চেঞ্জ করি। নিয়ান তখন একদম অবাক হয়ে যায়। বর্তমানে নিয়ান বলে, আমাকে কিডন্যাপ করেছে ওয়ার্নিং। ওয়ার্নিং স্বীকার না করলে নিয়ান সেই লোকের কাছ থেকে মোবাইল এনে ভয়েস মেসেজ শোনায়, যেটা ছিল ওয়ার্নিং এর গলা। নিথান বলে, যে আমার বোনের এত বড় ক্ষতি করতে চেয়েছে তাকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। সবাই চলে গেলে ওয়ার্নিং পেয়ের হাত ধরে বলে, তুমি অন্তত আমাকে বাঁচাও, এই যাত্রা আমাকে বাঁচিয়ে নাও।
তবে পেয়েই তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর বাড়িতে এসে নিয়ান বলছিল, এখন তো মেজো ভাই আমাকে একটুও ঘৃণা করবে না। আমি বুঝতে পারছি না এখানে কি কোনো সমস্যা হচ্ছে। পরে সে বলে, সমস্যা হলে অন্যের সমস্যা, আমার কোনো সমস্যা নেই, আমি সবকিছু ঠিক মতোই করছি। এরপর সে বাইরে গেলে দেখতে পায় তার ছোট ভাই ড্যানিয়েল বাড়িতে এসেছে। সে তখন বলে, এটা তো আরেকটা ভালো সুযোগ এসে গেল। অন্যদিকে ড্যানিয়েলকে তার মা বলে, বাড়িতেও মাস্ক পরে আছো কেন? তার ভাই বলে, কি হয়েছে, আবারও তোমার ফ্যানেরা তোমার পেছনে পড়েছে? সে বলে, আরে না, মাস্ক খুললে দেখা যায় তার মুখে অনেক অ্যালার্জি হয়েছে। তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, তবে সে বলে সে অলরেডি ডাক্তারের কাছ থেকে এসেছে, ভালো হতে কয়দিন সময় লাগবে। এরপর সে যখন উপরে যায় তখন সে নিয়ানের নাম নিয়ে জোরে চিৎকার দেয়। দেখা যায় নিয়ান তার একটা অ্যাওয়ার্ড ধরেছে, তাই সে চিৎকার করে তাকে এমন জোরে টান দেয় যে অ্যাওয়ার্ডটা পরে ভেঙে যায়। তখনই বাড়ির সবাই চলে আসলে নিয়ান তার ভাইকে ধরে কান্না করতে শুরু করে। ড্যানিয়েল বলছিল, তোমাদের কি হয়েছে? তোমরা তো ওকে অনেক ঘৃণা করতে। নিয়ান অনেক জোরে জোরে কান্না করতে চাইছিল, তবে তার চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়ছিল না। তাই সে মনে মনে বলে, আপাতত আমি থুতু দিয়ে কাজ চালিয়ে দিই। সে তার ছোট ভাইকে বকা দিয়ে বলে, তুমি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করো, আমি তাহলে তোমার সব অ্যাওয়ার্ড ভেঙে ফেলবো। তার ভাই তখন তাকে ধাক্কা দেয়, এতে সে নিচে পড়ে যায়। ড্যানিয়েল বলছিল, আমি তোমাকে মেরে ফেলবো। সে তখন মনে মনে বলছিল, তুমি আমাকে মারার আগে তোমার 14 গোষ্ঠী মরে পড়ে থাকবে। এটা শুনে ড্যানিয়েল প্রচন্ড রেগে যায়, তবে তার ভাই তার মুখ চেপে ধরে। আর এদিকে নিয়ানকে তার মেজো ভাই আর বাবা নিয়ে আসে। নিয়ান রাগে বিছানায় একটা আঘাত করলে তার ভাই তার বাবা ভয় পেয়ে যায়। সে মনে মনে বলছিল, একটা অনেক ভালো সুযোগ ছিল, যেন সবাই আমাকে ঘৃণা করত, এই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। এরপর তার ভাই আর তার বাবা তাকে শান্ত হতে বলে। অন্যদিকে ড্যানিয়েল বলছিল, তোমরা ওর কথা শুনেছো? ও আমাদেরকে অভিশাপ দিচ্ছে। আমি বুঝতে পারছি না কেন তোমরা এখনো ওকে বাড়িতে রেখেছো। ওকে টাকা পয়সা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেই তো পারো। তার মা তখন তাকে বকা দিয়ে বলে, যেমনই হোক সে তোমার বোন, তোমরা তিনজনে তো আরামায়েশে বড় হয়েছে, অথচ ও কত কষ্ট করে বড় হয়েছে, তোমার উচিত ওর সঙ্গে ভালো ব্যবহার করা। ড্যানিয়েল বলে, কয়দিনের মধ্যে তোমাদের একেবারে কি হয়ে গেল? তখন লুকাস বলে, সত্যি কথা বলতে আমরা সবাই ওর মনের কথা শুনতে পাই। এরপর সে এক এক করে সবগুলো ঘটনা বলতে থাকে যে কিভাবে ওর মনের কথা সত্যি হয়। ড্যানিয়েল বলে, অসম্ভব, এটা ওর কোনো চাল, এই যুগে এইসব কেউ বিশ্বাস করে নাকি? এরপর নিয়ান খাবার খাচ্ছিল, তখন ড্যানিয়েল এসে তাকে বকা দিয়ে বলে, তুমি আমার অ্যালার্জির ছবি অনলাইনে কেন পোস্ট করেছো? নিয়ান তাকে দেখে হাসছিল। এরপর মনে মনে সে বলতে থাকে, এটা অনেক ভালো একটা সুযোগ ওর ঘৃণার পয়েন্ট বাড়ানোর। সে বলে, ভালো কাজ করেছি, হ্যাঁ আমি করেছি, কি করবে তুমি? পরে সে মনে মনে বলে, যদিও এটা আমার কাজ, কিন্তু তারপরও এত বোকা মানুষ আমি আমার এই জীবনে দেখিনি। ভাই তুই দরজা লক করে ঘুমাস, আমি কিভাবে তোর ঘরে গিয়ে তোর ছবি তুলে অনলাইনে পোস্ট করলাম? তোকে যে এত এত ফ্যানেরা এত উপহার দেয়, সেগুলোর মধ্যে হিডেন ক্যামেরা লাগানো আছে, এটা কি একবারও তোর মাথায় আসে না? সে ড্যানিয়েলকে বলে, এর পরের বার যখন ঘুমাবে দরজা খোলা রেখে ঘুমাবে, তাহলে শুধু তোমার অ্যালার্জির ছবি পোস্ট হবে না, তোমার জামা কাপড় ছাড়া ছবি পোস্ট হবে। এই বলে সে রাগ করে চলে যায়। এক ভাই বলছিল, আসলে কথাটা সত্যি, তুই যে এত বোকা, তোর ঘর লক করা থাকে, অন্য কেউ কিভাবে তোর ঘরে যাবে? সে বলে, তোমরা কিভাবে জানলে নিয়ান আমাকে কি কি বলেছে? সে বলে, আমি তো বললাম আমরা সবাই ওর মনের কথা শুনতে পাই। ড্যানিয়েল এরপর ঘরে গিয়ে তার ফ্যানে দেয়া সকল জিনিস চেক করে দেখে। এরপর সে একটা ফটোর ফ্রেমের ভিতরে হিডেন ক্যামেরা খুঁজে পায়। তার বড় ভাই তখন এসে বলে, এবার বিশ্বাস হলো তো, এখন কিন্তু তোকে নিয়ানের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর লুকাস নিয়ানকে ফোন করে বলে, তুমি কোথায় আছো? সে বলে, আমি একটা রেস্টুরেন্টে হটপট খাচ্ছি। লুকাস এরপর ড্যানিয়েলকে নিয়ে সেখানে যায়। লুকাস এখানে ড্যানিয়েলকে এনেছে তাকে সরি বলানোর জন্য। তবে এখানে তারা দুই ভাই বোন ঝগড়া শুরু করে দেয়। তখনই ড্যানিয়েলের একজন ফ্যান এসে ছবি তুলতে চায়, তবে ড্যানিয়েল না করছিল, কিন্তু সেই ফ্যান তার কথা শোনে না। ওই সময় লুকাস ওই ফ্যানকে বাধা দিলে সে বলে, এখন বড় সেলিব্রিটি হয়ে গেছো বলে আমাদের মূল্য দিচ্ছ না। সে তখন ডেকে ডেকে লোকজন জড়ো করে। এরপর তারা গাড়িতে চলে আসে। এখানেও নিয়ান মনে মনে বলছিল, শুধু শুধু আর ড্যানিয়েলের সঙ্গে ঝগড়া বাড়িয়ে লাভ কি, ও আর বাঁচবেই কয়দিন। লুকাস ড্যানিয়েলকে আবারও নিয়ানের কাছে সরি বলতে বলে। তখনই ড্যানিয়েলকে তার এক বন্ধু ফোন করে বলে তাদের স্টুডিওতে আসতে, কারণ আজ তাদের সেমিফাইনাল খেলা আছে। এরপর তারা সবাই মিলে সেখানে যায়। নিয়ান খেলতে চাইলে একটা ছেলে তাকে খেলতে দেয়। নিয়ান সেখানে অনেক ভালো খেলে, সবাই তার প্রশংসা করতে শুরু করলেন। ড্যানিয়েল বলে, এটা আর এমন কি, এর জন্য এত প্রশংসা করার কি আছে? নিয়ান রাগ করে সেখান থেকে চলে আসে। এরপর পরদিন সকালে ড্যানিয়েল নিয়ানের জন্য বাইরে অপেক্ষা করছিল। সে বলে, বোন আমাকে ক্ষমা করে দাও, আজ আমাদের ফাইনাল খেলা, অথচ আমাদের একজন প্লেয়ার কম পড়েছে, তাই প্লিজ তুমি আমার সঙ্গে চলো।
নিয়ান বলে, তুমি আমার কাছে ভিক্ষা চাও? সে বলে, হ্যাঁ, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ চলো। নিয়ান বলে, না, আমি আজ যেতে পারবো না, আমার অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। ড্যানিয়েল বলে, আজ ছুটির দিন। নিয়ান বলে, আমি তারপরও যেতে পারবো না। সে মনে মনে বলছিল, পাগল নাকি, আমাকে তোমার ঘৃণা বাড়িয়ে 30 বিলিয়ন টাকা অর্জন করতে হবে। ড্যানিয়েল বলে, বিজয়ী পুরস্কার পাবে 100 মিলিয়ন, আমি অর্ধেক তোমাকে দিয়ে দেব। এটা শুনে নিয়ান বলে, তাড়াতাড়ি চলো, কোথায় খেলা, আমাকে নিয়ে চলো। এরপরে যেখানে খেলা সবাই সেখানে আসে। দেখা যায় ড্যানিয়েলদের বিপরীত দল ছিল ড্রাগন দল, যেখানে লিভিয়া, ওয়ান্ডিং আর ক্যাবিন রয়েছে। এরা সবাই নিয়ানকে দেখে অনেক অবাক হয়ে যায়। তারা বলছিল, তোমার মতো একটা গ্রামের মেয়ে এখানে কেন এসেছে? নিয়ান বলে, হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু আমি পরিষ্কার, তোমার মতো আমার শরীর থেকে গন্ধ আসে না। তখন উপস্থাপক বলে, আমাদের এই খেলার ক্রিয়েটর পেই এখানে এসেছে, যে আজকের প্রধান অতিথি। মূলত পেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এই খেলা স্পন্সর করেছে। নিয়ান মনে মনে বলছিল, আমি তো ভাবছিলাম ওয়ান্ডিং কেন এসব খেলায় জয়েন হয়েছে, এখন বুঝতে পারছি, পেই এর কারণে। সে তখন চিৎকার করে বলতে থাকে, পেই, তুমি কি আমাকে দেখতে এসেছো? তোমাকে অনেক ধন্যবাদ। সে লাফিয়ে লাফিয়ে বলছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, এমনকি তাকে ফ্লাইং কিস দিচ্ছিল। এরপরে তারা যার যার সিটে গিয়ে বসে পড়ে। একটু পর উপস্থাপক বলে, প্রথম যে খেলাটা হবে সেখানে পেই সরাসরি খেলবে, যে পেইকে হারাতে পারবে সে আলাদা পুরস্কার পাবে। ড্যানিয়েল নিয়ানকে বলে, এমনিতে তোমার পছন্দ অনেক ভালো, পেই এই পুরো গেমটা তৈরি করেছে, গেমের প্রোগ্রামগুলো অনেক ভালো। পেইয়ের সঙ্গে মোকাবেলা করার জন্য সবার প্রথমে ড্রাগন দল থেকে কেভিন যায়, তবে সে ভীষণ বাজেভাবে হেরে যায়। এরপর নীল ফেনিক্স দল থেকে ড্যানিয়েল পেইয়ের সঙ্গে খেলতে যায়। ড্যানিয়েল বলে, বোন জামাই, আমি কিন্তু তোমাকে ছাড় দেব না। পেই বলে, না, একটুও ছাড় দিও না। এরপর তাদের মধ্যে খেলা শুরু হয়ে যায়, তবে ড্যানিয়েল এখানে হেরে যায়। ড্যানিয়েল বলে, বোন জামাই, বাড়িতে এসো, তারপর তোমার উপর থেকে প্রতিশোধ তুলব। এরপর সে চলে আসে। ড্রাগন দল থেকে আর কেউ যেতে চায় না, ওয়ান্নিং কোনোভাবেই যাবে না, কারণ সে পেইয়ের কাছে হেরে গেলে পেইয়ের সামনে তার মান অনেকটা কমে যাবে। তাহলে পেইকে হারাতে কে যাবে? তখন নিয়ান নিজেই বলে যে সে যাবে। সবাই বলাবলি করছিল, মেয়েটার অনেক সাহস, এত সিনিয়র প্লেয়াররা খেলতে চাইছে না, অথচ সে একজন নতুন প্লেয়ার হয়ে পেইকে চ্যালেঞ্জ করছে। নিয়ান খেলা শুরু করে। সে মনে মনে বলছিল, পুরুষ মানুষের আসল হলো ইগো, আমার কাছে হেরে গেলে এত মানুষের সামনে ওর ইগো হার্ট হবে, এতে ও অবশ্যই আমাকে ঘৃণা করতে শুরু করবে। প্রথম দিকে সে ভালো খেললেও পরে সে বুঝতে পারে সে হেরে যাচ্ছে, তখন সে একটু টেনশনে পড়ে যায়। কিন্তু পেই মনে মনে বলছিল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হারতে দেব না। সে নিজেই ইচ্ছে করে এমনভাবে খেলছিল যাতে নিয়ান তাকে সহজে হারাতে পারে। নিয়ান এটা বুঝতে পারে, কিন্তু তারপরেও সে পেইকে হারিয়ে দিয়ে ভীষণ খুশি হয়। সবাই তার অনেক প্রশংসা করছিল। নিয়ান মনে মনে ভাবছিল, পেই এমন কেন করলো? তখন সিস্টেম তাকে বলে, পেইয়ের ঘৃণার রেট কমে একেবারে 0 হয়ে গেছে। এটা শুনে নিয়ান এক চিৎকার দেয়। উপস্থাপক বলতে থাকে, হয়তো নিয়ানের নিজেরই বিশ্বাস হচ্ছে না যে সে পেইকে হারিয়ে দিয়েছে। তখন সিস্টেম বলে, আরও একটা কথা, ড্যানিয়েলেরও ঘৃণার রেট কমে একেবারে 0 হয়ে গেছে। এটা শুনে নিয়ান ঠাস করে চেয়ারে শুয়ে পড়ে। উপস্থাপক আবারও বলে, নতুন খেলোয়াড়ের এখনো বিশ্বাস হচ্ছে না যে সে এত বড় একজন প্লেয়ারকে হারিয়ে দিয়েছে। পেই তার কাছে এসে বলতে থাকে, তুমি ঠিক আছো তো? উপস্থাপক বলে, আমাদের পেই মাস্টার অনেক রোমান্টিক মানুষ, সে তার ফিয়ন্সের খোঁজ খবর নিচ্ছে। নিয়ান মনে মনে বলে, আমি যদি সবার সামনে পেইকে কিস করি তাহলে অবশ্যই ওর আমার প্রতি রাগ হবে, নিশ্চয়ই ও আমাকে ঘৃণা করবে। এটা বলেই সে লাফিয়ে দাঁড়িয়ে যায়। সে যখনই পেইয়ের কাছে আসতে থাকে তখন পেই নিজে তাকে ধরে সবার সামনে কিস করে দেয়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, সাথে খুশিও হয়। তবে ওয়ার্নিং চিৎকার করছিল আর এরা তাকে ধরে রাখছিল। এরা বলছিল, এত লজ্জা শরম ছাড়া কিভাবে সবার সামনে ওরা কিস করতে পারে? ড্যানিয়েল বলে, ওরা অলরেডি এঙ্গেজড, কিস করলে কি আসে যায়? নিয়ান পেইকে সরিয়ে দিয়ে বলে, আমাদের একটু দূরে থাকা উচিত। তবে পেই তাকে কাছে এনে বলে, আমাদের জন্য এতটুকু দূরত্বই ঠিক আছে। এরপরে তারা সামনে করলে নিয়ানের মনে হয় তারা যেন বিয়ের রিচুয়াল পালন করছে। সে পেইকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। এরপর উপস্থাপক বলে, এখন ফাইনাল রাউন্ড শুরু হবে। ড্রাগন দল আর ফিনিক্স দলের মধ্যে একটু পরেই খেলা শুরু হবে। কেভিন বলে, আমরা তোমাদের সঙ্গে একটা বাজি ধরতে যাই, তাহলে খেলা আরো বেশি ইন্টারেস্টিং হবে। ড্যানিয়েল বলে, অবশ্যই, বলো তোমরা কি চাও? কেভিন বলে, যদি আমরা জিতে যাই তাহলে পেই আর নিয়ানের বিয়ে ভেঙে দিতে হবে। নিয়ান ওয়ার্নিং এর কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইবে, আর যদি আমরা হেরে যাই তাহলে আমরা আমাদের দল ভেঙে ফেলবো, মানে ড্রাগন দল ডিসব্যান্ড করে দেওয়া হবে।
নিয়ান আর ড্যানিয়েল দুজনেই এটার বিরোধিতা করে। কেভিন বলে আসলে তোমাদের সাহস নেই। নিয়ানের তখন রাগ হয়, সে এতে রাজি হয়ে যায়। তবে সে বলে বাজি যখন ধরছি তাহলে আর একটু বড় করে ধরি। যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা হাঁটু গেড়ে বসে স্টেজে 3বার ঘুরপাক খাবে আর কুকুরের মতো শব্দ করবে। এতে তারা রাজি হয়ে যায়, কারণ তারা শিওর তারা হারবে না। এরপর খেলা স্টার্ট হয়ে যায়। নীল ফিনিক্স দল ভালোই করছিল, তবে হঠাৎ তাদের একজনই উল্টোপাল্টা খেলতে শুরু করে। তখন দেখানো হয় আসলে ওই ছেলেটাকে এরা টাকা দিয়েছে। ড্যানিয়েল বলে তুমি আমাদেরকে ধোঁকা দিচ্ছ। সে বলে কি করব, ওরা অনেক টাকা দিয়েছে। তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে। নিয়ান বলে ওকে সবাই মিলে ব্লক করো, ও যেন আমাদের সৈনিকদের মারতে না পারে। নিয়ান একাই অনেক ভালো ফাইট করে ড্রাগন দলের সবাইকে হারিয়ে দেয়, আর এভাবে তারা জিতে যায়। ওয়ার্নিং কেবিনের উপর অনেক খেপে যায়। এখন তাদের বাজি পূরণ করার পালা। ওয়ার্নিং বলে আমরা এই খেলা মানি না। নিয়ান নীল ফিনিক্স দলের কোনো ফর্মাল সদস্য না, তাকে আমরা প্লেয়ার হিসেবে মানি না। নিয়ান বলে হ্যাঁ সত্যি কথা, আমি এখানকার ফর্মাল প্লেয়ার না ঠিকই, তবে এমন নিয়ম তো কোথাও লেখা নেই যে ফর্মাল প্লেয়ার ছাড়া অন্য কেউ এসে খেলতে পারবে না। ওয়ার্নিং বলে আমরা শুধুমাত্র এই গেমের অর্গানাইজারের মুখে শুনবো। তখন পেই স্টেজে যায়। সে বলে বাইরে থেকে এসে কেউ খেলতে পারবে না এমন কোনো নিয়ম এখানে নেই, তাই তোমাদের হার মানতেই হবে। ওয়ার্নিং তাকে ধরে বলে পেই আমি হাঁটু গেড়ে বসতে চাই না। পেই বলে সেটা নির্ভর করবে নিয়ানের উপর। নিয়ান বলে অসম্ভব, বাজি তোমরা স্টার্ট করেছো, এখন হেরে গেছো, তাই এটা তোমাদের মানতেই হবে। নিয়ান মনে মনে বলছিল সবার সামনে পেইয়ের প্রিয়তমা হাঁটু গেড়ে বসে ঘুরপাক খাবে, পেইয়ের নিশ্চয়ই আমার উপর অনেক ঘৃণা হবে। পেই মনে মনে বলতে থাকে এই মেয়ের মাথায় সারাদিন এসব কি চলে। এরপর এরা সবাই হাঁটু গেড়ে বসে স্টেজে বারবার ঘুরপাক খায়, আর বাকিরা সবাই হাসাহাসি করতে থাকে। পরের সিনে ড্যানিয়েল নিয়ানের জন্য ক্যান্ডি কিনে নিয়ে এসেছে। নিয়ান বলে ভাইয়া আমার এত ভালোবাসা ভালো লাগে না, তুমি আগের মতোই আমার সঙ্গে রাগারাগি করো, তাহলে আমার বেশি ভালো লাগবে। ড্যানিয়েল বলে চকলেট নেবে না তো, এগুলো আমি ইটালি থেকে এনেছি, 1 মিলিয়ন টাকা প্যাকেট। এটা শুনে নিয়ান নিয়ে নেয়। এরপর তার মা আসে আর বলে আজ চলো তোমাকে শপিং এ নিয়ে যাই। নিয়ানের মা তাকে শপিং করাতে নিয়ে আসে। তবে তখন নিয়ানের আন্টি মানে খালা সেখানে আসে। সে নিয়ানের মাকে বলছিল তোমার এই মেয়েটা গ্রাম থেকে এসেছে, দেখেই তো একদম আনকালচার্ড মনে হচ্ছে। নিয়ান বলে হ্যাঁ আমি গ্রাম থেকে এসেছি, তবে আমার ক্যারেক্টার অনেক ভালো, আপনার মতো আমি বান্ধবীর ফিয়ন্সেকে ফাঁসিয়ে বিয়ে করিনি। এতে তার খালা অনেক রেগে যায়। সে তাকে মারতে চাইলে উল্টো নিয়ান তাকে আচ্ছা মতো মেরে একেবারে আটকে ফেলে আর সরি বলতে বলে। তবে নিয়ানের মা তাকে ছেড়ে দিতে বলে। নিয়ান তাকে ছেড়ে দিলে ওই আন্টি একটা ফুলদানি তুলে নেয় নিয়ানকে মারার জন্য। তবে যখন সেটা সে ছুঁড়ে দেয় নিয়ানের মা নিয়ানকে জড়িয়ে ধরে সরে যায়। এতে ওই ফুলদানিটা একটা ডিজাইনার বিয়ের ড্রেসের ওপর পড়ে। দোকানের একটা মেয়ে এসে তখনই তাকে এটা পেমেন্ট করে দিতে বলে, তবে সে অস্বীকার করলে নিয়ান বলে তাহলে পুলিশ ডাকুন। কিন্তু নিয়ানের মা পুলিশ ডাকতে না করে। নিয়ান তখন মনে মনে বলছিল এই মহিলার মন এত ভালো, ওনার পরিবার ওনার সঙ্গে এত খারাপ ব্যবহার করে তারপরও উনি সবসময় তাদেরকে সাপোর্ট করে। নিয়ানের মা তখন বলে পুলিশ ডাকো, আমি আমার সঙ্গে হওয়া অন্যায় সহ্য করতে পারবো, তবে আমার মেয়ের সঙ্গে হওয়া অন্যায় আমি সহ্য করতে পারবো না। এরপর নিয়ানের ভাইয়েরাও পুলিশ স্টেশনে আসে। একটু পর ওই আন্টির হাজবেন্ড আসে। আন্টি তার হাজবেন্ডকে দেখে বলছিল দেখেছো এই পরিবারের সবাই চলে এসেছে, মান সম্মান বলতে এদের কিছুই নেই। নিয়ান বলে আমাকে ক্ষমা করবেন, বান্ধবীর ফিয়ন্সেকে পটিয়ে বিয়ে করার মধ্যে যে মান সম্মান সেটা সত্যি আমাদের মধ্যে নেই। এতে আন্টির হাজবেন্ড বলতে থাকে এত অল্প বয়সে এত খারাপ কথাবার্তা কোথায় শিখেছে, একে কেউ ভদ্রতা শেখায়নি। সে বলে এই ঘটনার বিচার লিন ফ্যামিলিতে হবে। লিন ফ্যামিলি মানে হলো নিয়ানের নানার বাড়িতে হবে। এরপর বাড়িতে নিয়ানের মা বলছিল কাল আমরা আমার বাবার বাড়িতে যাব, তোমরা সবাই একটু ভদ্র হয়ে থেকো। এরপর নিয়ানের বাবা বাদে বাকি সবাই সেখানে যায়। এখানকার যে ওল্ড মাস্টার সে হলো নিয়ানের মায়ের দাদা। সে নিয়ানের মাকে হাঁটু গেড়ে বসতে বলে। এরপর নিয়ানের নানাকে তার মেয়েকে আঘাত করতে বলে। নিয়ান বলছিল অন্যায় করেছে আন্টি, তাহলে এর শাস্তি আপনি কেন আমার মাকে দিচ্ছেন? ওল্ড মাস্টার বলে কারণ তোমার শরীরের রক্ত পুরোটা আমাদের পরিবারের নয়, কিন্তু তোমার মায়ের শরীরের রক্ত আমাদের পরিবারের। সে তোমাকে ভালো করে শিক্ষা দিতে পারেনি, তাই এই শাস্তি তাকে পেতেই হবে। নিয়ান এবার প্রচন্ড ক্ষেপে যায়। সে চিৎকার করে মানুষজন জড়ো করে। এরপর বলে আমি আপনার বিচার সবাইকে দেখাতে চাই, আমি বোঝাতে চাই আপনি যেখানে বসে আছেন সেটা চেয়ার, কোনো সিংহাসন নয়। তার মাকে শাস্তি দেওয়া হলে নিয়ান এত পরিমাণ ক্ষেপে যায় যে ওই বাড়ির মেমোরিয়াল ট্যাবলেটগুলো পর্যন্ত সব ফেলে দেয়। ওল্ড মাস্টার নিয়ানকে আটকাতে বললে লুকাস বলে আপনাকে আমি অনেক সম্মান করি, কিন্তু আমার বোনের গায়ে হাত দেওয়ার আগে 10 বার ভাববেন। বাকি ভাইয়েরাও সবাই নিয়ানকে পেছনে লুকিয়ে নিজেরা সামনে আসে। তখনই নিয়ানের বাবা সেখানে আসে। ওল্ড মাস্টার বলে তুমি কেন এসেছো? তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
নিয়ানের বাবা বলে, ঠিক আছে, আজ থেকে আপনাদের সঙ্গে আমাদের সকল সম্পর্ক সত্যিই শেষ। আজকের পর থেকে আপনাদের উপরে আমাদের সকল ডিল আমি উইথড্র করে নিলাম। তখন দোকানের ওই মহিলা এসে নিয়ানের আন্টিকে তাদের পোশাকের পেমেন্ট করতে বলে। সে নিজের 2টা কার্ড বের করে পেমেন্ট করতে চায়, তবে সেখানে 5 লাখ টাকা ছিল না। এরপর তার হাজবেন্ডের কার্ড দিয়ে পেমেন্ট করতে চায়, তাতেও হয় না। সবাই তাদেরকে তখন অনেক আজে বাজে কথা বলছিল যে এরা তো চলেই তাদের মেয়ে জামাইয়ের পরিবারের টাকা পয়সায়, আবার তাদেরকেই এরা সহ্য করতে পারে না। নিয়ানের বাবা এরপর সবাইকে নিয়ে বাইরে চলে আসে। সে নিয়ানের মাকে বলে, আমি তোমার পরিবারের সঙ্গে সকল সম্পর্ক শেষ করে দিয়েছি, তোমার কি খারাপ লাগছে? নিয়ানের মা বলে, না, আসলে এই কাজ আমার অনেক আগেই করা উচিত ছিল, তবে আমি ভেবেছি তারা আমার আপন, আমি তাদেরকে কি করে ফেলে দেব। লুকাস বলে, আমরা নিজেরা কোনো কিছু না কিনে, কোনো কিছু ব্যবহার না করে আগে এখানে পাঠাই, কিন্তু তারপরও এদের মন আমরা কখনোই পাই না। তার মা তখন বলে, আমারই দোষ, আমার নিজের সাথে সাথে আমি তোমাদেরকেও এনাদের সম্মান করতে বাধ্য করেছি। ড্যানিয়েল বলে, আমাদের সবার উচিত নিয়ানের মতো হওয়া, তার মতো সাহসী আর অন্যায়ের প্রতিবাদ করা। এরপর পরদিন নিয়ান চেয়ারে শুয়েছিল, তার পরিবারের সবাই তাকে দেখছিল। আসলে নিয়ান দেখছিল সবার ঘৃণার পার্সেন্টেজ 0 হয়ে গেছে। ড্যানিয়েল বলে, ও কতক্ষণ ধরে এভাবে শুয়ে আছে? নিথান বলে, 25 মিনিট 37 সেকেন্ড। ও মনে মনেও কিছু বলছে না, ওর আসলে কি হয়েছে? তখন নিয়ান মনে মনে বলতে থাকে, আচ্ছা, আমি যদি এদের সবাইকে মেরে ফেলি তাহলে কি 30 মিলিয়ন টাকা পেয়ে যাব? এরপর সে এক লাফ দিয়ে উঠে পড়ে। সে রান্নাঘরের দিকে যেতে থাকলে সবাই মনে করে সে হয়তো তাদেরকে মারার জন্য কিছু আনতে গেছে, তাই এরা সবাই দৌড়ে পালায়। একটু পর দেখা যায় নিয়ান একটা চাকু আর একটা আপেল নিয়ে এসেছে। সে আপেলটাকে কাটছিল, তখন তার কাছে কল আসে যে পেইয়ের দাদি অনেক অসুস্থ। নিয়ান সাথে সাথেই পেইয়ের দাদির সঙ্গে দেখা করতে যায়। পেইয়ের দাদি বলে, আমার অনেক ইচ্ছা তোমাদের দুজনের বিয়ে দেখা, তোমরা আমার এই ইচ্ছাটা পূরণ করো। নিয়ান বলে, দাদি, পেই আমাকে ভালোবাসে না, জোর করে বিয়ে করলে সেটা টিকবে না। দাদি বলে, এটা কেমন কথা? আমি তো দেখি পেই তোমাকে অনেক পছন্দ করে। পেই বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, আমার তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। পেইয়ের দাদি তখন তাদের 4 হাত এক করে দেয়। আড়াল থেকে এগুলো ওয়ার্নিং দেখতে পায়। সে বলছিল, আমি কোনোদিন তোমাদের এক হতে দেব না। এরপর এরা দুজন হসপিটাল থেকে বাড়ি যাচ্ছিল। নিয়ান বলে, আমি জানি তুমি দাদির সামনে আমাকে বিয়ে করার কথা বলেছো, তবে তুমি চিন্তা করো না, দাদির জন্য হলেও আমি মিথ্যে বিয়ে করতে রাজি আছি। পেই বলে, আমি দাদির সামনে কোনো মিথ্যা কথা বলিনি। নিয়ান বলে, কিন্তু তুমি তো ওয়ার্নিংকে পছন্দ করো। সে বলে, সেটা তোমার মনের ভুল, আমি কোনোদিন ওকে পছন্দ করিনি, আমি শুরু থেকেই তোমাকে পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। নিয়ান তার হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। সে মনে মনে বলছিল, সিস্টেম, আমি তো এখানকার নই, আমি পেইকে কি বলবো? তবে এটা সত্যি, আমি ওকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে পেই দৌড়ে এসে তাকে কিস করে দেয়। পেইয়ের দাদি উঠে তার নার্সকে বলে, আমার অ্যাক্টিং কেমন ছিল? নার্স বলে, আপনি যদি সিনেমায় যেতেন তাহলে অস্কার পেতেন। পরদিন স্কুলে তারা দুজন হাত ধরে যায়। সবাই তাদেরকে দেখে খুশি হলেও ওয়ার্নিং আর কেভিন মোটেও খুশি ছিল না। কেভিন ওয়ার্নিংকে বলে, তুমি চিন্তা করো না, তুমি আমাকে যে কাজটা দিয়েছো সেটা আমি খুব সুন্দরভাবে সম্পন্ন করব। এরপরে নিয়ানের বাড়ির সবাই বসেছিল। হঠাৎ লুকাসের কাছে কল আসে যে নিয়ান কিডন্যাপ হয়ে গেছে। তারা সবাই তখনই বেরিয়ে পড়ে নিয়ানকে উদ্ধার করতে। অন্যদিকে কেভিন লাইভে বলছিল, আজ আমরা দেখব নিয়ান কি এখনো ভার্জিন কিনা। দেখা যায় পেছনে নিয়ান বাঁধা অবস্থায় ছিল আর আশেপাশে অনেকগুলো ছেলে ছিল। একটু পর সেখানেই ওয়ার্নিং আসে। নিয়ান বলে, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এত খারাপ। সে বলে, আমি তো কিছু করিনি, করছে ওই বোকা কেভিন। বিচার হলে থানায় গেলে যাবে কেভিন, আমার কিছুই হবে না। অন্যদিকে এরা 3 ভাই পেই সবাই মিলে নিয়ানকে খুঁজছিল। তখন তারা কেভিনের ভিডিও দেখে। পেই জায়গাটাতে ঘিরে চিনে ফেলে। সে বলে, এটা আমাদের স্কুলের ছাদ। এরপরে তারা সবাই সেখানে যায়। 3 ভাই ওইসব ছেলেদের মেরে একেবারে আধামরা করে ফেলে আর পেই নিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। পরের সিনে দেখা যায় পেইয়ের দাদি নিয়ানের মাকে বলছিল, ওর কি জ্ঞান ফিরেছে? নিয়ানের মা বলে, না, আমার মেয়েটা কারোর সঙ্গে কোনো অন্যায় করেনি, তারপর ওর কেন এত শত্রু? মেয়েটা এখনো অনেক ভয়ের ভিতর আছে, সে অনেক কান্না করছিল। ড্যানিয়েল বলে, মা, কান্না করো না, অন্তত আমরা সময় মতো গিয়েছিলাম, ও শুধু একটু ভয় পেয়ে আছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তখনই নিয়ান নিচে আসে। সে বলে সে ঠিক আছে, সবাইকে চিন্তা করতে না করে। সিস্টেম নিয়ানকে বলে, আমি আপনাকে বলে দেই, সবাই আপনাকে 0% ঘৃণা করে, তবে এখন সবাই আপনাকে 100% ভালোবাসে। নিয়ান বলে, তাহলে কি আমি 30 বিলিয়ন পাবো? সিস্টেম বলে, তা তো আমি জানি না, কারণ এরকম আমি কখনোই দেখিনি। নিয়ান রেগে মনে মনে বলে, আমাকে ভালো করে বলো, আমি কি 30 বিলিয়ন টাকা পাবো? তখন পেই আর লুকাস একসঙ্গে বলে ওঠে, অবশ্যই পাবে। পেই বলে, তুমি আমাকে এত ছোট মনে করো? আমি অলরেডি তোমাকে 30 বিলিয়ন টাকা পাঠিয়ে দিয়েছি। লুকাস বলে, আমরাও তোমাকে 30 বিলিয়ন টাকা পাঠিয়ে দিয়েছি। খুশিতে
নিয়ান পড়ে যেতে থাকলে পেয়ের দাদি তাকে ধরে। নিয়ান বলে, আমি জানতাম, আমি স্বপ্ন দেখছি, নইলে দাদি কিভাবে উঠে দাঁড়ালো। দাদি বলে, আরে বোকা, আমি সুস্থই আছি, একটু ওই দিন নাটক করেছিলাম। নিয়ান বলে, সত্যি কি তোমরা আমাকে 30 বিলিয়ন টাকা দিয়েছো? পেই তাকে মোবাইলে দেখায় আর বলে, তুমি আমার বিলিয়নিয়ার ওয়াইফ, তোমার কাছে এখন 60 বিলিয়ন টাকা আছে। নিয়ান খুশিতে তখন লাফাতে শুরু করে। তার খুশিতে এরা সবাই খুশি হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমরা বলো ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বেশিরভাগ সময় আমি অনেক হেসেছি। তোমরা কি এরকম ড্রামা মাঝে মাঝে দেখতে চাও কিনা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি মাঝে মাঝে এরকম ড্রামা নিয়ে আসবো। এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।